তাহলে আজকে আমি পয়জনিং এর দ্বিতীয় অংশ, যেটা ভাই ভাই সাধারণত পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, সেই বিষয়ের উপর বলবো। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের বিষয়টা আলাপ করছি। সামনের দিন আমি কিছু বলেছি, আজকে বাকি অংশ বলবো। এখানে পরীক্ষায় সাধারণত ধুতুরা পয়জনিং, এখনকার দিনে ধুতুরা পয়জনিং কম হয়, আগেকার দিনে বেশ হইতো, এখন কম হয়। তারপরেও ধুতুরা সম্পর্কে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা স্যার জিজ্ঞেস করতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে ধুতুরা, এটা বলছে অল পার্টস অফ দ্য প্ল্যান্ট আর পয়জনাস বাট ফ্রুটস সিডস আর মোর টক্সিক। তো ধুতুরাটা কিভাবে পয়জনিং করে মানব শরীরে, সেটা একটা মেকানিজম আছে। তো বলছে যে এটা দি অ্যালকালয়েডস ব্লক দ্য অ্যাসিটাইল কোলিন বাই কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, দাস produce sympathomimetic or sympathoparalytic action। এই অ্যাকশনটা হচ্ছে যে হয় আর কি। তো এখানে দেখানো হচ্ছে যে এটা ধুতুরা ফুল, আর এটা দেখানো হচ্ছে যে ধুতুরা ফল। তো এটা হচ্ছে যে মোর পয়জনাস এই জিনিসটা। তো এখন বলা হচ্ছে যে সাইন সিমটম কি, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় ধুতুরা পয়জনিং এর সাইন সিমটম কি। তা সিমটম প্রথমে বলা হলো সিম্প্যাথো মাইমেটিক এবং সিম্প্যাথো, এখানে বলা হলো যে মেকানিজমটা সিম্প্যাথো মাইমেটিক আর প্যারাসিম্প্যাথোলাইটিক অ্যাকশন। তাহলে এটা কি অ্যাকশন করে বলছে, যদি এটা লোকাল কন্ট্রাক্ট, যদি স্কিনে যদি এটা এক্সপোজার হয় তাহলে ইচিং হয় এবং ডার্মাটাইটিস হয়, ইচিং এবং এটা ডার্মাটাইটিস করে। আর আদার কি সিমটম তৈরি করে, এখানে বলা হচ্ছে যে ধুতুরা ডির সাথে 10টা সিমটম রিলেটেড আছে, সাইন সিমটম। মানে বলছে যে ইজি 10D, দ্য সিমটমস অফ ধুতুরা পয়জনিং 10টা D। 1 নম্বর বলছে যে মুখে এটা ড্রাইনেস অফ দ্য মাউথ, মাউথ থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে ডিসফেজিয়া। তারপরে কি হবে, এটা হট স্কিন, ড্রাই হট স্কিন। এরপরে বলছে ডিজার্থিয়া। তারপরে আমরা চোখে কি পেতে পারি, এটা হচ্ছে যে ডিপ্লোপিয়া এবং গেট, ড্রাঙ্কেন গেট এবং ড্রেথফুল হ্যালুসিনেশন হয়। 7 নম্বর। 8 হচ্ছে ডাইলেটেড পিউপিল ডাইলেটেড হয় এবং হচ্ছে যে ডেলিরিয়াম, ড্রাউজিনেস। তাহলে এই 10টা সাইন সিমটম অনেক সময় পরীক্ষায় ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে ধুতুরা পয়জনিং এর সিমটম কি। তাহলে এখানে বলা হলো যে 10টা আছে সিমটম, 10টা D। তাহলে প্রথমে হচ্ছে যে মাউথ, আমরা কি বলতে পারি যে এটা ড্রাইনেস অফ দ্য মাউথ। মাউথ থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে ডিসফেজিয়া। এরপরে আমরা দেখব যে ডিজার্থিয়া, মানে কথা বলার সমস্যা। এরপরে চোখে কি হবে, ডিপ্লোপিয়া এবং হচ্ছে ডাইলেটেড পিপল। আর এখানে ড্রাই হট স্কিন, এর সাথে ড্রেথফুল হ্যালুসিনেশন, ড্রাউজিনেস এবং ডেলিরিয়াম, এই 10টা D দিয়ে সিমটম প্রডিউস করে। এটা হচ্ছে যে ধুতুরা পয়জনিং এ। তো বলছে যে ধুতুরা পয়জনিং এ আমরা কিভাবে এটা ম্যানেজ করব। তো ম্যানেজ, আমরা জানি যে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে ABC করতে হয়, এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন। এটা যদি কোনো কিছু থাকে সেটা ঠিক করে নিতে হবে প্রথমে। তারপরে তাকে স্টমাক ওয়াশ দিতে হবে। স্টমাক ওয়াশ সব প্রায় ক্ষেত্রে একই কথা, যেটা ওয়াটার, প্লেন ওয়াটার দিয়ে এটা হচ্ছে যে স্টমাক ওয়াশ দিতে হবে উইথিন 1 hour অফ ইনটক্সিকেশন হওয়ার 1 ঘন্টার মধ্যে এটা স্টমাক ওয়াশ দিতে হবে প্লেন ওয়াটার দিয়ে। এবং এই পেশেন্টের যদি রেসপিরেটরি যদি ডিস্ট্রেস, যে কথা আমি বললাম প্রথমে, যে এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন, যদি কোনো তার ব্রেথিং রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাহলে হচ্ছে এয়ারওয়ে প্যাসেজটা এটা ক্লিয়ার করে দিতে হবে। আর এই পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিডট ব্যবহার করা হয়। কি অ্যান্টিডট ব্যবহার করা হয়, স্পেসিফিক অ্যান্টিডট। এখানে বলা হচ্ছে যে ফাইসোস্টিগমেন, এটা 0.5 মিলিগ্রাম টু 1 মিলিগ্রাম, মানে 0.5 থেকে 1 মিলিগ্রাম এটা সাবকিউটেনিয়াস দেওয়া হয়।
আর এর সাথে পোস্টিগমিনও দেওয়া হয়, বলছে মোর ইফেক্টিভ বা লেট টক্সিক, আর হচ্ছে পাইলোকার্পিন এখানে ব্যবহার করা হয়। তাহলে তিনটা স্পেসিফিক অ্যান্টিডট এখানে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফাইসোস্টিগমিন 0.5 মিলিগ্রাম টু 1 মিলিগ্রাম সাবকিউটেনিয়াস। তারপরে হচ্ছে যে পোস্টিগমিন এটা ব্যবহার করা হয়, যেটা মোর ইফেক্টিভ দ্যান লেস টক্সিক, এবং পাইলোকার্পিন সাবকিউটেনিয়াস ব্যবহার করা হয়। এই তিনটা স্পেসিফিক অ্যান্টিডট ব্যবহার করা হয়। আর আমরা সব ক্ষেত্রেই যেটা জানি যে পেশেন্ট যদি ডেলিরিয়াম নিয়ে আসে তাহলে আমরা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট ব্যবহার করব এখানে। আর পেশেন্ট যদি মার্ক এক্সাইটমেন্ট, পেশেন্ট যদি খুব এক্সাইটমেন্ট হয়ে আসে তাহলে তাকে সিডেট করতে হবে। এখানে বলা হচ্ছে যে কোরালডিহাইড অথবা প্যারালডিহাইড দিয়ে, কোরালডিহাইড অথবা প্যারালডিহাইড দিয়ে পেশেন্ট যদি খুব এক্সাইটমেন্ট থাকে তাকে হচ্ছে যে কন্ট্রোল করা হয়। পেশেন্টের যেহেতু এখানে বলা হচ্ছে ড্রাই হট স্কিন, মানে তার হাইপার পাইরেক্সিয়া থাকে, সেই ক্ষেত্রে তাকে কোল্ড স্পঞ্জিং, সব ক্ষেত্রে যেভাবে টেম্পারেচার কমানো হয় সেই কথাই, যে কোল্ড স্পঞ্জিং টু বি ডান। এবং পেশেন্টের অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল দেওয়া হয়। প্যারাসিটামল ওরালিও দেওয়া যেতে পারে, ওরাল রুটে, আবার রেকটালিও দেওয়া যায়। আর পেশেন্টকে সাধারণত লাইট ডায়েট আর মেইনলি লিকুইড, সেমি লিকুইড দেওয়া হয়। আর ক্যাথেটারাইজেশন, যদি ইউরিনারি রিটেনশন থাকে তাকে ক্যাথেটার করে দেওয়া হয়। এখন এরপরে হচ্ছে যেটা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন। আমরা ওয়ার্ডে দেখি যে পেশেন্ট অ্যামাইট্রিপটাইলিন, তারপরে ক্লোমিপ্রামিন, ইমিপ্রামিন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইএসএসআরআই এগুলো পয়জনিং নিয়ে আসে। অ্যামাইট্রিপটাইলিন পয়জনিং আমরা কমনলি ওয়ার্ডে দেখি। তাহলে একটা যদি পেশেন্ট যদি অ্যামাইট্রিপটাইলিন পয়জনিং নিয়ে আসে তাহলে আমাদের কি সাইন সিমটম হতে পারে? তো এটা বলছে যে ওভারডোজ অফ ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, মেইনলি যারা অ্যামাইট্রিপটাইলিন, এটা হাই মর্টালিটি অ্যান্ড মরবিডিটি এবং মর্টালিটি হাই। কারণ হচ্ছে এটা সোডিয়াম চ্যানেল ব্লকিং, অ্যান্টিকোলিনার্জিক অ্যান্ড আলফা অ্যাডিনোসেপ্টর ব্লকিং ইফেক্টস, এটার ইফেক্ট আছে। তাহলে যদি অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টটাই হচ্ছে যে কমন, পেশেন্টটা কি নিয়ে আসতে পারে আমাদের কাছে? আমাদের কাছে পেশেন্টটা আসতে পারে যেমন ট্রাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, হাইপারটেনশন নিয়ে আসে, তারপরে প্যালপেবল ব্লাডার, পেশেন্টার সিডেশন, পেশেন্ট ডিলিরিয়াম, হ্যালুসিনেশন এবং মায়োক্লোনাস, ডিপ্লোপিয়া, এইসব নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। যেহেতু এটা অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট বেশি, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট মেইনলি কি নিয়ে আসবে? সিডেশন, হ্যালুসিনেশন, ডিলিরিয়াম, হাইপারটেনশন, হার্ট রেট বেশি এবং প্যালপেবল ব্লাডার, বিভিন্ন কিছু নিয়ে আমাদের কাছে রুগী আসে। তো আসলে পারে এখানে বলা হচ্ছে যে একটা প্রশ্ন হতে পারে যে কেন টিসিএ ম্যানেজ করে এত জরুরি ওয়ার্ডে? কারণ কমপ্লিকেশন ডেভেলপ হয়, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশনের কমপ্লিকেশন কনভালশনস, কোমা, অ্যারিথমিয়াস, বেশিরভাগ ক্ষেত্রে অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মারা যায়। এই জন্য এটা জরুরি ট্রিটমেন্ট করা। তাহলে কমপ্লিকেশন অফ টিসিএ মেইনলি কনভালশনস, কোমা এবং অ্যারিথমিয়াস। এখানে একটা আমরা যেমন টিসিএ পয়জনিং পেশেন্ট ওয়ার্ডে আসলে পারে, যেহেতু আমাদের ওয়ার্ডে ইসিজি মেশিন থাকে, আমরা সাথে সাথে একটা ইসিজি করে দেখি। হলো ইসিজি করে যদি আমরা দেখি, এখানে যে বলছে এখানে একটা ইসিজি দেওয়া আছে, দিস স্ট্রিপ রিদম স্ট্রিপ শোস ব্রড কিউআরএস কমপ্লেক্স। এখানে কিউআরএস কমপ্লেক্সটা ব্রড ওয়াইড দেখা যাচ্ছে। যদি এইরকম থাকে তাহলে বুঝতে হবে যে এটা সিভিয়ার পয়জনিং। আমরা যেহেতু ওয়ার্ডে সব মেডিসিন ওয়ার্ডে ইসিজি মেশিন থাকে, সাথে সাথে ইসিজি করে আমরা দেখি। যদি এরকম টিসিএ পয়জনিং রোগী যদি আমাদের ওয়ার্ডে আসে, তাহলে যদি কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড থাকে তাহলে এই পেশেন্টের আমরা সাথে সাথে চিকিৎসা শুরু করি। সাধারণত আমরা চিকিৎসাটা পরে আমি আলাপ করছি। এখানে ট্রিটমেন্ট, তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন পেশেন্ট পয়জনিং নিয়ে আমাদের মেডিসিন ওয়ার্ডে আসলে আমরা কিভাবে চিকিৎসা করব? সব ক্ষেত্রে যে কথা বলছি যে প্রত্যেকটা পয়জনিং এর ক্ষেত্রে প্রথমে আমরা এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন, এটা হচ্ছে যে আমরা মেনটেন করব। আর যদি পেশেন্টটা 1 ঘন্টার মধ্যে আসে টিসিএ পর্যন্ত, তাহলে অ্যাক্টিভেটেড চারকোল আমরা দিয়ে এটা ওয়াশ করব। তাহলে অ্যাক্টিভেটেড চারকোল শুড বি অ্যাডমিনিস্টার্ড ইফ পেশেন্ট প্রেজেন্ট উইদিন 1 আওয়ার।
তাহলে 1 ঘন্টার মধ্যে আসতে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে আমরা স্টমাক ওয়াশ দিব। এরপরে হচ্ছে যে পেশেন্টের কার্ডিয়াক মনিটরিং করতে হবে, যেটা বললাম আগে আমি 12 লিড ইসিজি করতে হবে, ইসিজি করে এবং হচ্ছে যে কার্ডিয়াক মনিটরিং করতে হবে উইথিন অ্যাটলিস্ট 6 আওয়ার্স। প্রথম 6 ঘন্টা পেশেন্টকে মনিটরিং করতে হবে, কার্ডিয়াক মনিটরিং, এবং তাকে ইসিজি করতে হবে। যদি পেশেন্টের কিউটি ইন্টারভাল প্রলঙ্গেশন থাকে তাহলে চিকিৎসা তার লাগবে। আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে এখানে। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে ইসিজি এবং এপিজি করতে হবে। এবং এই পেশেন্ট যদি আমাদের কাছে অ্যারিথমিয়া নিয়ে আসে, এবং এখানে বলা হচ্ছে যে কিউআরএস অথবা কিউটি প্রলঙ্গেশন অথবা অ্যাসিডোসিস থাকে, তো 3টা কন্ডিশন বলা হলো। পেশেন্টের যদি কিউআরএস যদি প্রলং থাকে এবং এবং হচ্ছে কিউটি যদি প্রলঙ্গেশন থাকে অথবা অ্যাসিডোসিস থাকে, এবিজি করে যদি আমরা দেখি, তাহলে তাকে হচ্ছে যে ইন্ট্রাভেনাস সোডিয়াম বাইকার্বনেট 50 ml 8.4% সলিউশন আইভি দিতে হবে ইন্ট্রাভেনাস, এবং শুড বি অ্যাডমিনিস্টার্ড এন্ড রিপিটেড টু কারেক্ট পিএইচ। যেহেতু অ্যাসিডোসিস আছে, পিএইচটা কারেকশন করতে গেলে আমাদের সোডিয়াম বাইকার্বনেট 50 ml 8.4% দিতে হবে। তাহলে ইসিজি চেঞ্জ এবং এবিজিতে যদি অ্যাসিডোসিস থাকে। এবং বলা হচ্ছে the correction of the acidosis and sodium loading that result may bring out rapid improvement ECG fever and arrhythmia। এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে হাইপোক্সিয়া, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটিস থাকলে সেটাও কারেকশন করতে হবে। আর অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ এটা স্পেশালিস্ট এর অ্যাডভাইস নিয়ে দিতে হবে যদি প্রয়োজন পড়ে। এবং এইসব পেশেন্ট যদি সিজার নিয়ে আসে, বলা হচ্ছে যে সিজার, prolonged সিজার শুড বি ট্রিটেড ইনিশিয়ালি উইথ বেনজোডায়াজিপাইন, ডায়াজিপাম অথবা লোরাজিপাম দেওয়া হয়। প্রায় ক্ষেত্রে সিজার হইলে পারে আমরা ডায়াজিপাম অথবা লোরাজিপাম ইন্ট্রাভেনাস দিয়ে আমরা সিজারটা কন্ট্রোল করি। তাহলে মূল চিকিৎসায় বলা হলো যে এখানে অ্যাসিডোসিস এবং অ্যারিথমিয়া কন্ট্রোল করার জন্য সোডি বাইকার্ব ইন্ট্রাভেনাস দেওয়া হলো। পেশেন্টের যদি সিজার থাকে সেই ক্ষেত্রে বেনজোডায়াজিপাইন, ডায়াজিপাম অথবা লোরাজিপাম দিয়ে কন্ট্রোল করা হয়। আর পেশেন্টের যদি আদার্স যেগুলো হাইপোক্সিয়া, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটিস থাকে সেগুলা কারেকশন করা হয়। তো টিসিএ পয়জনিং এরপরে আসছে আমাদের কাছে যে কিছু প্রশ্ন অনেকে করছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিকন্টামিনেশন কিভাবে করা হয়। তাহলে বলা হচ্ছে যে পেশেন্ট হু হ্যাভ ইনজেস্টেড, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিকন্টামিনেশন কিভাবে করা হয়। পেশেন্ট who have ingested potentially life threatening quantities of toxin, তাহলে যদি লাইফ থ্রেটেনিং কোয়ান্টিটিস অফ টক্সিন যদি কেউ যদি ইনজেস্ট করে তাহলে তাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিকন্টামিনেশন করতে হবে। তাহলে ডিকন্টামিনেশন সাধারণত অ্যাক্টিভেটেড চারকোল দেয়া করা হয়। তাহলে অ্যাক্টিভেটেড চারকোলটা কিভাবে কাজ করে, বলা হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোলের লার্জ সারফেস এরিয়া থাকে, ফলে টক্সিন এই অ্যাক্টিভেটেড চারকোলে অ্যাবজর্ব হয়ে যায়। বলে তাহলে কি হয়, ইট ক্যান প্রিভেন্ট অ্যাবজর্পশন অফ ইম্পর্টেন্ট প্রপোর্শন of the ingested dose of toxin, but efficacy decreases with time and current guidelines do not encourage use more than 1 hour after overdose। সাধারণত উইথিন 1 hour এর মধ্যেই আমরা অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে ওয়াশ দিব। Unless a sustained release preparation has been taken or when gastric emptying time may be delayed, যেসব ক্ষেত্রে গ্যাস্ট্রিক এমটিম টাইম ডিলেড থাকে, সাস্টেইন প্রিপারেশন থাকে, 1 ঘন্টার পরও এটা দিয়ে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে ওয়াশ দেওয়া যায়। বলছে যে ইট ইজ ইউজড ইনএফেক্টিভ ফর সাম টক্সিন বাট ডু নট বাইন্ড টু অ্যাক্টিভেটেড চারকোল, যারা অ্যাক্টিভেটেড চারকোলের সাথে বাইন্ডিং হয় না সেটাতে এর কোনো রোল নাই। এখন এরপরে বলা হচ্ছে যে যেসব পেশেন্ট সোয়ালিং করতে পারে না, ঢোক গিলতে পারে না, অথবা তাদের কনসাসনেস লেভেল রিডিউস হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেটেড চারকোল কিভাবে দিব। যে পেশেন্ট সোয়ালিং করতে পারছে না এবং যার কনসাসনেস লেভেল রিডিউস, তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে দিব, নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে অ্যাক্টিভেটেড চারকোল আমরা দিব। সমস্যা হচ্ছে যে এতে করার পরে অনেক সময় দেখা যায় অ্যাসপিরেশন নিউমোনাইটিস হতে পারে, এবং which can be reduced by protecting the airway with a
কাপড এন্ডোট্রাকিয়াল টিউব, এটা কমানো যায় এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে। এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোল কিভাবে ব্যবহার করা হয়, বলছে মাল্টি ডোজেস অফ ওরাল অ্যাক্টিভেটেড চারকোল 50 গ্রাম 6 টাইম ডেইলি ইন এনি অ্যাডাল্ট। তাহলে 50 গ্রাম দিনে 6 বার এটা দিতে হবে। তাহলে কি হবে এটা দিলে? এনহ্যান্স দ্য এলিমিনেশন অফ সাবস্টেন্সেস অ্যাট এনি টাইম আফটার পয়জনিং। তাহলে পয়জনিং হলে এটা এলিমিনেশন হয়, এনহ্যান্স হলে এলিমিনেশন। তো এটাকে বলা হয় যে দিস ইন্টারাপ্ট entire hepatic circulation or reduce the concentration of free drug in the gut lumen to the extent that drug diffuses from the blood back into the bowel to be absorbed on the charcoal. এটাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডায়ালাইসিস বলা হয়। তাহলে অ্যাক্টিভেটেড চারকোল যে অ্যাবজর্ব করে টক্সিনটা এর লার্জ সারফেস এরিয়া দিয়ে, ফলে ফার্দার অ্যাবজর্পশন হতে পারে না, এই জন্য এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডায়ালাইসিস হিসেবে ব্যবহার করা হয়। যেসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন অথবা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকতে পারে, সেই ক্ষেত্রে ল্যাক্সেটিভ ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোল কোনো ক্ষেত্রে এটা ইমপ্রুভ করে না। যেমন কেউ যদি পয়জনিং পেস্টিসাইডস অথবা অলেন্ডার দ্বারা করে, পেস্টিসাইড অথবা অলেন্ডার দ্বারা কারো যদি পয়জনিং হয়, সেই ক্ষেত্রে অ্যাক্টিভেটেড চারকোল কোনো কাজ করে না। এখন বলা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন অ্যান্ড লাভেজ, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন বা লাভেজ কিভাবে দেওয়া হয়, এটা একটা প্রশ্ন ছিল ভাইভাতে। যে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন অ্যান্ড অর লাভেজ ইজ ভেরি ইনফ্রিকুয়েন্ট indicated acute poisoning. It is not more effective than activated charcoal most substances. বলা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন অথবা লাভেজ এটা লেস ইফেক্টিভ দেন অ্যাক্টিভেটেড চারকোল। এবং এটা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন হচ্ছে যে ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন কখন করা হয় না? স্ট্রং অ্যালকালি অ্যাসিড অথবা পেট্রোলিয়াম, এগুলো দ্বারা যদি কোনো পয়জনিং হয়, স্ট্রং অ্যাসিড, অ্যালকালি অথবা পেট্রোলিয়াম দ্বারা যদি কোনো পয়জনিং হয়, তো সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন কন্ট্রাইন্ডিকেটেড। এবং বলা হচ্ছে ইউজ মে বি জাস্টিফাইড অন for life-threatening overdoses of those substances that are not absorbed by activated charcoal. যেখানে অ্যাক্টিভেটেড চারকোল কাজ করে না, সেখানে গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন দেওয়া হয়। এখন বলা হচ্ছে যে একটা প্রশ্ন ছিল যে হোল বাউল ইরিগেশন কিভাবে করা হয়। বলা হচ্ছে যে কিভাবে হোল বাউল ইরিগেশন করা হয় পয়জনিং এর ক্ষেত্রে। দিস involves the administration of large quantities of osmotically balanced polyethylene glycol 1 থেকে 2 লিটার প্রতি আওয়ারে দেওয়া হয়। তারপর এটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে এটা ইউজুয়ালি এটা অ্যাসপিরেট করা হয় আনটিল দ্য রেকটাল এফ্লুয়েন্ট ইজ ক্লিয়ার। তাহলে এটা হোল বাউল এইভাবে ইরিগেশন করা হয়। তাহলে বলছে যে অসমোটিক্যালি ব্যালেন্সড পলিইথিলিন গ্লাইকল অর ইলেকট্রোলাইট সলিউশন 1 to 2 লিটার, এটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে দেওয়া হয়। এবং কতক্ষণ পর্যন্ত দেওয়া হবে? যতক্ষণ পর্যন্ত রেকটাম দিয়ে রেকটাল এফ্লুয়েন্ট ইজ ক্লিয়ার। বলছে যে এটা সাধারণত যারা বলা হচ্ছে যে যারা ইলিসিট ড্রাগস যারা হচ্ছে যে খায়, তাদের ক্ষেত্রে এটা দিয়ে হোল বাউল ইরিগেশন করা হয়। এটা বলছে যে কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন যারা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ইনক্লুড ইনফ্রিকুয়েন্ট এয়ারওয়ে প্রোটেকশন, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ, অবস্ট্রাকশন, এইসব থাকলে হোল বাউল ইরিগেশন করা যায় না। অনেক সময় বলা হচ্ছে যে ইউরিন অ্যালকালাইজেশন করা হয়। তাহলে ইউরিন কিভাবে অ্যালকালাইজেশন করা হয়? বলা হচ্ছে ইউরিনারি এক্সক্রিশন অফ উইক অ্যাসিড and base is affected by urinary pH, which changes the extent to which they ionized.
তো বলা হচ্ছে যে হাইলি আয়োনাইজড মলিকিউল পাস through the highly ionized molecule pass poorly through the lipid membranes, and therefore little tubular reabsorption occurs and urea excretion increase. তো বলা হচ্ছে যে if the urine alkalized pH more than 7.5 by the administration of sodium bicarbonate, weak acid like salicylate methotrexate highly ionized, resulting in enhanced urinary excretion. বলা হচ্ছে যে urinary alkalization is currently recommended for patient with clinically significant salicylate poisoning when the criteria for hemodialysis not met. তাহলে ইউরিন অ্যালকালাইজেশন করা হয় সাধারণত স্যালিসাইলেট পয়জনিং এ, মিথোট্রেক্সেট পয়জনিং এ। অনেক ক্ষেত্রে হিমোডায়ালাইসিস এবং হিমোপারফিউশন করা হয় শরীর থেকে পয়জন বের করার জন্য। তাহলে দিস টেকনিক can enhance the elimination of poison that have a small volume of distribution and long half-life after overdose. তো এটা সাধারণত ব্যবহার করা হচ্ছে হিমোডায়ালাইসিস can also be correct acid base and metabolic disturbance associated with poisoning methanol poisoning. লিপিড ইমালশন অনেক সময় ব্যবহার করা হয়। লিপিড ইমালশন থেরাপি ইজ ইনক্রিজিংলি ইউজ ফর পয়জন উইথ লিপিড সলিবল এজেন্ট such as local anesthetics, tricyclic antidepressant, calcium channel blocker and beta blocker. এখন বলা হচ্ছে একটা পয়জনিং এর রোগীর ক্ষেত্রে আমরা অনেক সময় সাপোর্টিভ কেয়ার দেই। কি সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়? For most patients, poisons, antidotes and method accelerate elimination are inappropriate, unavailable or incomplete effective. So outcome is dependent on appropriate nursing and supportive care and treatment of complication. তাহলে সব সময় অ্যান্টিডট পাওয়া যায় না পয়জনিং এর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাপোর্টিভ কেয়ার এবং ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন করতে পারি। Antidotes are available for some poison, work by variety of mechanism. Antidote বিভিন্ন মেকানিজমে কাজ করে এবং অনেক পয়জনিং এর ক্ষেত্রে অ্যান্টিডট পাওয়া যায়, সব ক্ষেত্রে পাওয়া যায় না। এখন একটা প্রশ্ন ছিল যে ট্রায়াজ এবং রিসাসিটেশন কিভাবে করা হয়। ট্রায়াজ মানে তিনটা জিনিস। এখানে একটা পয়জনিং রোগী যদি মেডিসিন ওয়ার্ডে আসে, কি ট্রায়াজ এবং রিসাসিটেশন করা হয়। তাহলে একদম ইমিডিয়েটলি অ্যাসেসিং দ্য ভাইটাল সাইন্স, যারা বারবার বলা হচ্ছে যে ভাইটাল সাইন্স একটা পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, এটা ইউরিন আউটপুট, এগুলো আমরা দেখি, ইমিডিয়েটলি অ্যাসেস করি। তারপরে তার রেসপিরেশন, এরপরে হচ্ছে যে আইডেন্টিফাই দ্য পয়জন ইনভলভ, কি পয়জন খেয়েছে এবং অবটেইন অ্যাডুকুয়েট ইনফরমেশন অ্যাবাউট দেম। তাহলে প্রথম ক্ষেত্রে ভাইটাল সাইন্স আমরা অ্যাসেস করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পয়জন খেয়েছে সেটা আমরা হিস্ট্রি নিব, তৃতীয় ক্ষেত্রে আমরা বলবো যে আইডেন্টিফাইং পেশেন্ট অ্যাট রিস্ক অফ ফার্দার অ্যাটেম্প সেলফ হার্ম অ্যান্ড রিমুভিং এনি রিমেইনিং হ্যাজার্ডস, এবং পেশেন্টকে যেন আইডেন্টিফাই ফার্দার সেলফ হার্ম করে না অথবা তাদের হচ্ছে যে হ্যাজার্ডস থেকে রিমুভ করব। তাহলে এই তিনটা আমরা ট্রায়ালস করি। একটা হচ্ছে যে প্রথম কথা ভাইটাল সাইন অ্যাসেস, দ্বিতীয় কথা হচ্ছে যে হিস্ট্রি নিতে হবে কি পয়জন খেয়েছে, তৃতীয় কথা হচ্ছে যে পেশেন্টকে সেলফ হার্ম যেন রিস্ক যদি থাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং হ্যাজার্ডস থেকে তাকে রিমুভ করতে হবে। এখন পেশেন্টকে এখানে বলা হচ্ছে কিছু those with possible external contamination with chemicals or environment toxin, he undergo appropriate decontamination করতে হবে। এক্সটার্নাল ডিকন্টামিনেশন থাকলে পারে, যদি এক্সটার্নাল যদি কোনো টক্সিন থাকে, এনভায়রনমেন্টাল কেমিক্যালস আর টক্সিন যদি থাকে এনভায়রনমেন্টাল, সেটা হচ্ছে ডিকন্টামিনেশন করতে হবে এবং ক্রিটিক্যালি পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে এবং তার হচ্ছে কনসাসনেস লেভেল দেখতে হবে জিসিএস করে, গ্লাসগো কমা স্কেল দিয়ে। এবং পেশেন্টকে একটা কথা বলা হচ্ছে এভিপি,
মানে অ্যালার্ট, ভার্বাল, পেইনফুল, আনরেসপন্সিভ স্কেল, র্যাপিড অ্যান্ড সিম্পল মেথড। এবং পেশেন্টকে যদি কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, কার্ডিওটক্সিসিটি ইসিজি মনিটরিং করতে হবে। তাহলে এরপরে আমি বেনজোডায়াজিপাইন, আমরা কমনলি যেটা ওয়ার্ডে দেখি যে ডায়াজিপাম, তারপরে লোরাজিপাম এবং ক্লোনাজিপাম, এগুলো পয়জনিং নিয়ে ওয়ার্ডে কমনলি আমাদের আসে। তাহলে এখানে বলছে বেনজোডায়াজিপাইন, বলছে যে ডায়াজিপাম ও জপিক্লন, এটা যদি এককভাবে খায় তাহলে লো টক্সিসিটি, যদি এটা কো ইনজেস্টেড সাথে যদি অন্য কিছু খায়, সিডেটিভ বা যেমন অ্যালকোহল, আদার সিডেটিভ অ্যালকোহল খায়, তখন এটা টক্সিসিটি বেশি হয়। আর এটা বলছে যে মানে বেনজোডায়াজিপাইন হ্যাজার্ডাস কার ক্ষেত্রে, এটা এল্ডারলি এবং যাদের ক্রনিক লাং এবং নিউরোমাসকুলার ডিজিজ থাকে। তাহলে একটা পেশেন্ট বেনজোডায়াজিপাইন পয়জনিং হলে আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসতে পারে, সিমটম সাইন কি? তাহলে যেহেতু এটা সিডেশন, কোমা, ডেলিরিয়াম, হ্যালুসিনেশন, স্লার্ড স্পিচ, অ্যাটাক্সিয়া, রিডিউস মাসেল টোন এবং তার ডিপ্লোপিয়া, স্ট্যাবিসমাস, নিস্টিগমাস, নর্মাল পিপল সাইজ, অনেক সময় রিডিউস রেসপিরেটরি রেট অ্যান্ড ভেন্টিলেশন। যেহেতু সিডেটিভ, বেনজোডায়াজিপাইন সিডেটিভ, সিডেশনই হয় মেইনলি, সিডেশন, কমা, ডিলিরিয়াম, হ্যালুসিনেশন, স্লার্ড স্পিচ, অ্যাটাক্সিয়া এবং রিডিউস রেসপিরেটরি রেট, ভেন্টিলেশন এবং ডিপ্লোপিয়া, স্ট্যাবিসমাস, নিস্টিগমাস, এগুলা সমস্যা নিয়ে আসে। তাহলে আসলে পরে আমরা কি করতে পারি একটা পেশেন্টের ক্ষেত্রে? যদি আমরা বলছি যে সব পয়জনিং এর ক্ষেত্রে এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন এবিসি করতে হয়, তাহলে যদি পেশেন্টের অক্সিজেন প্রয়োজন পড়ে তাহলে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হবে। যদি পেশেন্টের হাইপোটেনশন থাকে তাহলে আইভি অ্যাক্সিস করে ফ্লুইড দিতে হবে। পেশেন্টের র্যাপিড ব্লাড সুগার দেখতে হবে এবং পেশেন্টের কার্ডিয়াক মনিটরিং করতে হবে। কার্ডিয়াক মনিটরিং সাধারণত আমরা ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে ইসিজিতে করি, হার্টের ওয়ার্ডে তো মনিটরিং আছে, মনিটর আছে, এবং আমরা এখানে পালস অক্সিমেট্রি, ভাইটাল সাইন্স, এগুলো আমরা অ্যাসেস করব। আর পেশেন্টের যদি বেনজোডায়াজিপাইনের সাথে যদি ওপিয়েটের কো ইনজেকশন থাকে তাহলে ন্যালুক্সান দিব। আর বলছে যে গ্যাস্ট্রিক ল্যাভেজ ইজ নট রিকমেন্ডেড but may be considered if the presence of lethal co-ingestion is suspected and the patient pays it within 1 hour. যদি 1 ঘন্টার মধ্যে আসে এবং co-ingestion যদি অন্য কিছু যদি খেয়ে থাকে সাথে বেনজোডায়াজিপাইনের সাথে, তাহলে আমরা গ্যাস্ট্রিক লাভেজ দিব। আর এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক বেনজোডায়াজিপাইনের অ্যান্টাগনিস্ট ফ্লোমাজিনিল আছে। ফ্লোমাজিনিল এটা হচ্ছে যে 0.5 মিলিগ্রাম আইভি, যদি প্রয়োজন পড়ে এটা রিপিট করা হয়। তাহলে বেনজোডায়াজিপাইনের অ্যান্টিডট হচ্ছে ফ্লোমাজিনিল, এটা 0.5 মিলিগ্রাম আইভি দেওয়া হয়, যদি প্রয়োজন পড়ে রিপিট করা হয় এই ডোজটা। আর পেশেন্ট যেহেতু অনেক সময় বলা হচ্ছে যে বাট ক্যারিজ এ রিস্ক অফ সিজার অ্যান্ড কন্ট্রাইন্ডিকেটেড, যদি পেশেন্ট কোএক্সিস্টেন্ট যদি টিসিএ খায় অথবা পেশেন্টের এপিলেপসি থাকে, তাহলে ফ্লোমাজিনিলের কন্ট্রাইন্ডিকেশন আছে, কাকে দেওয়া যাবে না? যার হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, কো ইনজেস্টেন্ট, কো পয়জনিং যদি থাকে, আর যার এপিলেপসি থাকে তাকে এটা ফ্লোমাজিনিল দেওয়া যাবে না। আর রেসপিরেটরি যদি ডিপ্রেশন হয়, আমরা জানি যে বেনজোডায়াজিপাইনে রেসপিরেটরি ডিপ্রেশন হয়, সেই ক্ষেত্রে অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগতে পারে। তাহলে মূল জিনিস হচ্ছে যে আমরা বেনজোডায়াজিপাইন পয়জনিং এ সব ক্ষেত্রে একই কথা, তাদের এবিসি, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন দেখব, তাকে হচ্ছে যে আমরা কার্ডিয়াক মনিটরিং করব, পেশেন্টের স্পেসিফিক অ্যান্টিডট দিব বেনজোডায়াজিপাইন ফ্লোমাজিনিল। যদি পেশেন্টের সাথে যদি কো ইনজেস্টেন্ট টিসিএ অথবা এপিলেপসি থাকে তাদের আমরা ফ্লোমাজিনিল দিব না। আর রেসপিরেটরি ডিপ্রেশন যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগবে। এখন একটা পয়জনিং সম্পর্কে বলবো, যেটা রিসেন্টলি আমরা আমাদের ওয়ার্ডে খুবই কমনলি দেখতে পাচ্ছি, যে প্যারাকুয়েট পয়জনিং। প্যারাকুয়েট মানে কৃষি ক্ষেত্রে হার্বিসাইড, বলতে প্যারাকুয়েট ইজ এ হার্বিসাইড, মানে সাধারণত ঘাস মারার জন্য এটা ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে।
বলছে যে প্যারাকুয়েট ইজ এ হার্বিসাইড ইজ ওয়াইডলি ইউজড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে ইট হ্যাজ বিন ব্যান্ড ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, বাট সাম আদার কান্ট্রিজ ইট ইজ ইউজড ফর সেভারাল ইয়ার ইউজ। বলছে যে তাহলে প্যারাকুয়েট এটা ঘাস মারার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় ঘাস মারার জন্য। এটা এখন আমরা কমনলি মেডিসিন ওয়ার্ডে দেখছি। বলছে ইট ইজ হাইলি টক্সিক ইফ ইনজেস্টেড উইথ, এটা হচ্ছে হাইলি টক্সিক। এবং এই পেশেন্ট কি হয়, আমরা সাধারণত দেখি যে ওরাল বার্ন, আমরা দেখি মুখে তার ঘা হয়ে যায়, মুখে মিউকসা গুলো বার্ন হয়ে যায়, পেশেন্টের ভমিটিং থাকে, ডায়রিয়া থাকে, এবং পেশেন্টের নিউমোনাইটিস, এবং আলটিমেটলি এরা ফাইব্রোসিস হয়ে যায়, এবং এরপরে মাল্টি অর্গান ফেইলিওর হয়। তাহলে যেহেতু মুখে খায়, তাহলে ওরাল মিউকোসাটা বার্ন হয়ে যায়, ভমিটিং, ডায়রিয়া, এবং লাংসে নিউমোনাইটিস, ফাইব্রোসিস, পরে মাল্টি অর্গান ফেইলিওর হয়। তাহলে এটা আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, হিস্ট্রি নিয়ে ডায়াগনোসিস করি। এটা কনফার্ম করা হয় ইউরিনারি ডায়াথিওনাইট টেস্ট করে, এবং অনেক সময় এটা প্লাজমা কনসেন্ট্রেশন অফ প্যারাকুয়েটও দেখা হয়। বলছে এটার কোনো স্পেসিফিক অ্যান্টিডট নাই। অ্যাক্টিভেটেড সার্কল ইজ কমনলি অ্যাডমিনিস্টার্ড, তবে সাধারণত আমরা ওয়ার্ডে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড সাইক্লোফসফামাইড ইউজ করি, এর সাথে সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয়। তাহলে আমরা মেডিসিন ওয়ার্ডে কমনলি এটা গ্লুকোকর্টিকয়েড এবং সাইক্লোফসফামাইড সামটাইমস এটা আমরা ইউজ করি। তো বলা হচ্ছে যে ইজ বেনিফিট ইজ উইক। তো এটা সাধারণত ইররেসপেক্টিভ অফ ট্রিটমেন্ট, ডেথ রেট ইজ কমন, ডেথ ইজ কমন and may occur within 24 hours within substantial poisoning or after 1 to 2 weeks of lower doses. কেউ 24 ঘন্টার মধ্যে মারা যায় কমন ডেথ, কেউ 1 থেকে 2 সপ্তাহ পরে মারা যায় যারা কম পয়জনিং করে। তাহলে প্যারাকুয়েট এটা আমাদের কমনলি এটা পয়জনিং হয়। আর এরপরে অনেক সময় আমরা দেখি যে অনেকে করোসিভ পয়জনস, অনেক সময় মানুষ অ্যাসিড এবং অ্যালকালি খেয়ে চলে আসে, বা অনেক সময় হারপিক খেয়ে আসে অনেক সময়। তাহলে তাহলে বলা হচ্ছে যে অ্যাসিডের মধ্যে মেনি অফ অ্যাসিড আর ইউজড ইন ভেরিয়াস হাউস হোল্ড প্রোডাক্ট, ধরা হচ্ছে টয়লেট, বাউল ক্লিয়ার, মেটাল ক্লিয়ার হিসাবে অ্যাসিড ব্যবহার করা হয়। কি কি অ্যাসিড, যেমন বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই পেশেন্টের কি প্রেজেন্টেশন নিয়ে আসে, কেউ যদি অ্যাসিড খেয়ে আসে, তাহলে এই পেশেন্ট যদি স্কিনে কন্ট্যাক্ট হয় তাহলে স্কিনে পেইন হয়, ব্লিস্টার হয়, আলসারেশন হয়, নেক্রোসিস হয়, আর পরে এটা স্কার হয়ে যায়। যদি কেউ মুখে খায় তাহলে ইমিডিয়েট কি হবে, ইমিডিয়েট হচ্ছে তার ফ্যারেঞ্জিয়াল ইডিমা, বার্ন, পেইন অ্যান্ড মিউকোসাল ইডিমা হয়, ডিফিকাল্টি ইন সোয়ালিং। পরবর্তীতে এটা ফ্যারেঞ্জিয়াল ইনভলভমেন্ট হয়ে এটা হোর্সনেস, ভয়েস, রেসপিরেটরি ডিস্ট্রেস, ল্যারেঞ্জিয়াল ইডিমা, অনেক সময় স্টমাক, ইসোফেগাস এটা পারফোরেশন হয়ে যায়, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, হেমাটেমেসিস, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তাহলে আমরা একটা অ্যাসিড খেয়ে আসলে একটা পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করব? একটা পেশেন্ট অ্যাসিড খেয়ে আসলে কতগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে প্রথমে, যেমন বলা হচ্ছে যে ইমিসিস শুড নট বি ইনডিউসড, তাদের বমি করানো যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। গ্যাস্ট্রিক ল্যাভেজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড, এটা অ্যাসিডকে ডাইলুশন বা নিউট্রালাইজেশন করা যাবে না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। স্টেরয়েড দেওয়া যাবে না, এটাও কন্ট্রাইন্ডিকেটেড। এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা হচ্ছে যে এটা এন্ডোস্কোপি করব। আর পেশেন্টের অনেক সময় তীব্র ব্যথা নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা মরফিন বা ডাইক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করতে পারি, অনেক যারা পেইন নিয়ে আসে। অনেক সময় বলা হচ্ছে যে সলিবল ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহার করা হয়, এবং 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ব্যবহার করা হয়। আর পেশেন্ট যদি কোনো আর্টিফিশিয়াল রেসপিরেশন, অক্সিজেন ইনহেলেশন অনেক সময় প্রয়োজন পড়ে, যে কথা বললাম যে পেশেন্টের যদি এক্সটার্নাল স্কিন অথবা আই যদি ইনজুরি হয়,
সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আমরা ওয়াটার এবং স্যালাইন দিয়ে 10 থেকে 30 মিনিট ধরে এটা ওয়াশ করব। এবং ওই স্কিনে আমরা অয়েন্টমেন্ট যেমন সিলভার সালফার ডায়াজিপাইন, এটা স্কিন এবং ক্লোরামফেনিকল আই অয়েন্টমেন্ট ব্যবহার করি। তাহলে আমরা প্রথমে বললাম যে অ্যাসিড খেয়ে আসলে কতগুলা কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন এটা ইমিসিস করানো যাবে না, গ্যাস্ট্রিক লাভেজ দেওয়া যাবে না, ডাইলুশন বা নিউট্রালাইজেশন করা যাবে না, স্টেরয়েড ব্যবহার করা যাবে না, এন্ডোস্কোপি করা যাবে, ব্যথা কমানোর জন্য মরফিন ডাইক্লোফেনাক ব্যবহার করা যাবে, পেশেন্টের যদি আর্টিফিশিয়াল যদি রেসপিরেশন যদি লাগে সেটা দিতে হবে, অক্সিজেন ইনহেলেশন, এবং যদি স্কিন বা আয়ে যদি আসে 10 থেকে 30 মিনিট ধরে আমরা নর্মাল স্যালাইন অথবা ওয়াটার দিয়ে এটা ওয়াশ করব, এবং আমরা স্কিনে সালফার ডায়াজিন অয়েন্টমেন্ট ব্যবহার করব, চোখে ক্লোরামফেনিকল আই ড্রপ ব্যবহার করব। আর পেশেন্টের যদি গ্লটাইটিস ল্যারেঞ্জিয়াল ইডিমা হয় তাহলে টাকিওস্টমি লাগতে পারে। প্রবলেম হচ্ছে যে এটা ইসোফেজিয়াল স্ট্রিকচার হয়, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে আমাদের অপারেশন করতে হবে। তাহলে সার্জারি যদি ইসোফেজিয়াল স্ট্রিকচার এবং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, যেটা হোল লেন্থ ইসোফেগাসে স্ট্রিকচার হয়, খুবই একটা জটিল কমপ্লিকেশন, সেই ক্ষেত্রে অপারেশন লাগে। এবং লাস্ট কথা হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন হয় তার চিকিৎসা করা হয়। আমরা এখন আসছি যে অ্যালকালি মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সাধারণত ব্যবহার করা হয় ওভেন আর ড্রেন ক্লিনার হিসাবে ডিশ ওয়াশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমরা যে হারপিক পয়জনিং নিয়ে আমাদের মেডিসিন ওয়ার্ডে রুগী আসে, যে 10% এই অ্যালকালিটাই হচ্ছে হারপিক হিসেবে ব্যবহার করা হয়, এটা অনেকেই খেয়ে মেডিসিন ওয়ার্ডে আসে। তাহলে অ্যালকালি বা হারপিক খেয়ে আসলে পরে আমরা কি করতে পারি, যেহেতু এটা খায় তাহলে ইসোফেগাল মিউকোসাল আলসারেশন হয়, স্লাপিং হয়ে যায়, হিমোরেজিক স্পটিং থ্রু আউট দ্য হোল মিউকোসা অ্যান্ড আন্ডারলাইং টিস্যু, যেটা বললাম এটা হোল লেন্থ ইসোফেগাসে স্ট্রিকচার হয়ে যায়, এবং এটা সারা জীবনের সমস্যা, এটা একটা যারা এই পয়জনিং করে। এবং অনেক সময় ইন্টেস্টাইনাল ওয়াল এবং গ্যাস্ট্রিক এটা পারফোরেশন হয়, ইসোফেজিয়াল পারফোরেশন নিয়েও পেশেন্ট আসে, এবং সেই ক্ষেত্রে ইসোফেগাস যদি পারফোরেশন হয় তাহলে ইসোফেজিয়াল কন্টেন্ট এটা মিডিস্টিনাম, এবং ঢুকলে তাহলে মিডিস্টিনাইটিস, নিউমোনাইটিস এবং কার্ডিয়াক এবং ট্রাকিয়াল ইনজুরি করে। এবং পেশেন্টটা যে সিভিয়ার জিআই ব্লিডিং হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, রেনাল ফেইলিওর ইজ এ রেনাল কমপ্লিকেশন, রেয়ার কমপ্লিকেশন। চোখের অকুলার যদি এক্সপোজার হয় তাহলে কনজাংটিভাল কেমোসিস, ইরিটেশন, এবং অনেক ক্ষেত্রে পার্মানেন্ট ভিজুয়াল ড্যামেজ হয়, ভিজুয়াল লস হয়। আর যারা ডার্মাল কন্ট্রাক্ট যেমন রেডনেস, তারপরে ইরিটেশন, পেইন, সামটাইম ফুল থিকনেস বার্ন অফ দ্য স্কিন, যেমন মানুষের মুখে অ্যাসিড অ্যালকালি থ্রো করা হয়, এটা একটা অপরাধ। তাহলে সেই ক্ষেত্রে এইগুলো হতে পারে রেডনেস, ইরিটেশন, পেইন, হোল থিকনেস স্কিন বার্ন হয় এবং এটা স্কার হয়ে যায় একটা। তাহলে এটা আমরা চিকিৎসা কি করব, অ্যাসিড আর অ্যালকালির চিকিৎসা কাছাকাছি, যেখানে এমিসিস বমি করানো যাবে না, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন বা ল্যাভেজ দেওয়া যাবে না, এটা নিউট্রালাইজেশন করা যাবে না। তাহলে যদি কারো যদি চোখে যদি পড়ে বা স্কিনে পড়ে, যে কথা আগে বললাম অ্যাসিডের ক্ষেত্রে 10 থেকে 20 মিনিট বা 30 মিনিট ধরে ওয়াটার অথবা নর্মাল স্যালাইন দেয়, এটা হচ্ছে যে ওয়াশ করা হয়, স্টেরাইল কোল্ড ওয়াটার ও নর্মাল স্যালাইন দিয়ে এটা ওয়াশ করা হয়। এবং অনেক ক্ষেত্রে রিমালসান যেমন এগ হোয়াইট, অলিভ অয়েল, বাটার, কোল্ড মিল এগুলা ব্যবহার করা যাবে না, শুড বি অ্যাভয়েডেড। তাহলে আমরা যে কথা বলছি, যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি করব, এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন এটা চেক করব এবং এটা মেনটেন করব। যেমন বলছে যে ক্লিয়ার দ্য এয়ারওয়ে, সাপোর্ট উইথ অক্সিজেন ইনহেলেশন, আর্টিফিশিয়াল রেসপিরেশন, ইফ নেসেসারি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সাপোর্ট ইনক্লুডিং ভেন্টিলেটর। এবং পেশেন্টের আইভি ফ্লুইড দিব নিউট্রিশন ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য। বলাই হচ্ছে যে দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যান্টিডেট ফর অ্যালকালাইন করোসিভস, এটার কোনো স্পেসিফিক অ্যান্টিডট নাই, সিমটোমেটিক ট্রিটমেন্ট আর টু বি ডান, এবং নিউট্রালাইজেশন করা হবে না, এটি নিউট্রালাইজেশন উইথ অ্যালকালি নাওএডেজ ইজ নট ডান। সার্জিক্যাল ট্রিটমেন্ট বলা হচ্ছে
must be considered for any patient with grade 2-3 esophageal injury. Esophageal injury হলে সার্জারি করা যেতে পারে। and analgesics ব্যবহার করতে হবে খুব বেশি ব্যথা হলে। অ্যানালজেসিক যেমন বলা হয় যে মরফিন এবং ডাইক্লোফেন সোডিয়াম এখানে ব্যবহার করা হয়। এবং পেশেন্টের ডায়াগনস্টিক এন্ডোস্কোপি শুড বি পারফর্ম within 12 to 24 hours of alkaline injection. অ্যালকালাইন ইনজেকশন হওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যেই স্কিল এন্ডোস্কোপিস্ট দ্বারা এন্ডোস্কোপি করতে হবে। স্টেরয়েড এখানে ব্যবহার করা যাবে না এবং এখানে কমপ্লিকেশনের চিকিৎসা করতে হবে। এখন আসছে যে একটা প্রশ্ন যে অ্যাসপিরিন বা স্যালিসাইলেট পয়জনিং, একটা পেশেন্ট যদি অ্যাসপিরিন অথবা স্যালিসাইলেট পয়জনিং নিয়ে যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কি করতে পারি? সব ক্ষেত্রে একই কথা বলছি, এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন এটা মেনটেন করতে হবে। 1 ঘন্টার মধ্যে পেশেন্ট আসলে পারে এখানে অ্যাক্টিভেটেড সার্কল অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। অ্যাসিড অ্যালকালির ক্ষেত্রে বলছি কোনো গ্যাস্ট্রিক ওয়াশ বা ল্যাভেজ দেওয়া যাবে না। তাহলে স্যালিসাইটেডের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড সার্কল 1 ঘন্টার মধ্যে আসলে এটা অ্যাডমিনিস্ট্রেট করতে হবে এবং মাল্টি ডোজেস may enhance salicylate elimination but not routinely recommended. এখানে অ্যাক্টিভেটেড সার্কল দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং পেশেন্টের প্লাজমা স্যালিসাইলেট কনসেন্ট্রেশন মেজার করা হয় 2 ঘন্টা পরে সিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে, অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে 4 ঘন্টা পরে। তাহলে এটা প্লাজমা স্যালিসাইলেট কনসেন্ট্রেশন দেখতে হবে এবং পেশেন্টের ক্লিনিক্যাল স্ট্যাটাসও দেখতে হবে। পেশেন্টের ডিহাইড্রেশন থাকলে পারে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কেয়ারফুলি এটা ম্যানেজ করতে হবে, কারণ এখানে পালমোনারি ইডিমা ডেভেলপ করে। আর যেসব পেশেন্টের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে সেই সব পেশেন্টের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস সোডিয়াম বাইকার্বনেট 8.4% দেওয়া হয় এবং এখানে ইউরিনারি অ্যালকালাইজেশন করা হয় যাদের স্যালিসাইলেট কনসেন্ট্রেশন মোর দ্যান 500 মিলিগ্রাম পার লিটার। তাহলে প্রথমে বলা হলো যেখানে দরকার সেখানে হচ্ছে যে অ্যাক্টিভেটেড চারকোল অ্যাডমিনিস্ট্রেট করা হলো। ডিহাইড্রেশন হচ্ছে কারেকশন করতে হবে কশাসলি কি যেন পালমোনারি ইডিমা হয়। যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে সোডিয়াম বাইকার্বনেট ইন্ট্রাভেনাস 8.4% দিতে হবে এবং পেশেন্টের ইউরিনারি অ্যালকালাইজেশন করতে হবে যদি স্যালিসাইলেট কনসেন্ট্রেশন মোর দ্যান 500 মিলিগ্রাম পার লিটার থাকে। বলছে হেমোডায়ালাইসিস is very effective for removing salicylate and correcting associated acid base and fluid balance abnormalities. তাহলে হেমোডায়ালাইসিসও করা যাবে। বলছে it should be considered when serum concentration are above more than 700 milligram per liter in adult with severe toxic feature, renal failure, pulmonary edema, coma, convulsion or refractory acidosis. তাহলে সোডি বাই কার্ব ইন্টারভেনাস দেওয়ার সাথে সাথে আমাদের ডায়ালাইসিসও হিমোডায়ালাইসিস করা লাগতে পারে। এবং কখন করব হিমোডায়ালাইসিস? যখন এর প্লাজমা কনসেন্ট্রেশন স্যালিসাইলেটের মোর দ্যান 700 মিলিগ্রাম পার লিটার, পেশেন্ট উইথ সিভিয়ার টক্সিক ফিচার, আর যদি রেনাল ফেলিওর থাকে, পালমোনারি ইডিমা থাকে, কোমা কনভালশন থাকে অথবা রিফ্র্যাক্টরি অ্যাসিডোসিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হিমোডায়ালাইসিস করব। আর এরপরে হচ্ছে যে বলা হচ্ছে যে কপার সালফেট পয়জনিং, যেটা তুতে বলে। কপার সালফেট পয়জনিং সাধারণত বাংলাদেশে খুলনা অঞ্চলের দিকে হয়। সেই ক্ষেত্রে পেশেন্ট সাধারণত নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া নিয়ে আসে। অনেক সময় মাল্টি অর্গান ফেইলর নিয়েও আসে, যেমন রেনাল ফেইলর, লিভার ফেইলর, র্যাবডোমিওলাইসিস, হিমোলাইসিস এবং কনভালশন কমা নিয়েও পেশেন্ট আসে। তাহলে এইভাবে আসলে পরে আমরা কি করব? ডায়াগনোসিস কিভাবে করা হয়? সব ক্ষেত্রে যেটা করা হয় বাই হিস্ট্রি টেকিং অ্যান্ড ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট এবং ইলেকট্রোলাইট করা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে পেশেন্টকে ডু নট ইনডিউস ভমিটিং, মানে প্রি হসপিটালের আগে আসার আগে কি করতে হবে? এখানে ডু নট ইনডিউস ইমিসিস, তাকে বমি করানো যাবে না। যদি এটা এক্সপোজার টু দ্য স্কিন হয় তাহলে কপিয়াস অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে এটা হচ্ছে ওয়াশ করতে হবে। আর পেশেন্ট যখন হসপিটালে আসবে তখন আমরা যেটা নর্মালি করি এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন সেটা আমরা করব
এবং পেশেন্টকে গ্যাস্ট্রিক লাভেজ দিব উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে আসলে গ্যাস্ট্রিক লাভেজ দেওয়া হয়। পেশেন্ট যদি শকে থাকে তাকে আইভি ফ্লুইড দেওয়া হয় এবং এখানে ডিপেনিসিলামাইন ইউজ করা হয়। এবং পেশেন্ট যদি মিথাইল থিওনিয়াম এখানে ক্লোরাইড ব্যবহার করা হয় যদি মেট হিমোগ্লোবিন মিয়া থাকে। এবং চিলেটিং হিসাবে চিলেশন থেরাপি ইজ আনলাইকলি টু বি বেনিফিশিয়াল আফটার অ্যাকিউট এক্সপোজার। পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে যদি পেশেন্ট শকে থাকে, এবং পেশেন্টের যদি কমপ্লিকেশন ডেভেলপ করে হেপাটিক ফেইলর, রেনাল ফেইলর, তাহলে আমরা সেটার চিকিৎসা দেব অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।